নদীর ধারে বসতি ছিল, মাঠের পাশে বাড়ি। কে বানালো নগর বাসা, কোথায় দিল পাড়ি? আমার চেনা তোমার চেনা শহর নগর গ্রাম, কেমন করে উঠল গড়ে, কেমন করে নাম? ভূগোল থেকে ইতিহাসে বদলে গেল পাতা, আমাদেরই গল্প বলে জনপদের কথা। আমাদেরই গল্প বলে জনপদের কথা। বিনয় ঘোষ 1952 নাগাদ যখন ইছাই ঘোষের গড়ের সন্ধানে আসছেন, তখন চারপাশ জঙ্গলে ঢাকা। এমনকি লোকজন তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কাঠুরিয়ারা যে পথ দিয়ে জঙ্গলে যায়, সেই জঙ্গলে। ধর্মমঙ্গলের কবি বর্ণনা দিচ্ছেন যে ইছাই ঘোষের গড়ের চারপাশে পাহাড় আর ঘন জঙ্গল। 11 শতকে সাহিত্যে উল্লেখ পাচ্ছি আমরা রাড়া নগরী, সাহিত্যে উল্লেখ আসছে গোপভূমির, আজকের পর্চাতেও তার উল্লেখ। কোনটা গোপভূমি? শুধু গল্প? মঙ্গলকোট, পাণ্ডুরাজার ঢিবি, বর্ধমান ভুক্তি হয়ে গল্প এসেছিল আধুনিক শহরের প্রান্তে, কিন্তু বর্ধমান ভুক্তি সংলগ্ন যে অঞ্চল, ইতিহাস তার সম্বন্ধে নীরব কেন? এগারো শতকে প্রবোধ চন্দ্রোদয় নাটকে গৌড় দেশের অন্তর্গত এক নিরুপমা নগরী রাড়াপুরীর উল্লেখ আছে, কিন্তু সে তো সাহিত্য। প্রবোধ কুমার চট্টোপাধ্যায় দুর্গাপুরের ইতিহাস প্রসঙ্গে লিখছেন, মুচিপাড়া থেকে 4 মাইল উত্তরে আজকের আড়া বা আরোড়া গ্রামই সেকালের রাড়াপুরী। তার পাশেই গ্রামের পূর্ব প্রান্তে রাড়েশ্বরের শিব মন্দির। রাড়েশ্বর শিব মন্দির থেকে ডান দিকে গেলে গোপালপুর, প্রাচীনকালের প্রত্নক্ষেত্র। তাহলে কোথায় ছিল এই রাড়াপুরী? তাহলে রাড়াপুরী বা রাড়া গ্রাম, এটা কি আদৌ ঐতিহাসিক? হ্যাঁ, ঐতিহাসিক, নিঃসন্দেহে ঐতিহাসিক। কারণ এখানকার প্রত্নপ্রমাণ দীর্ঘদিনের হলেও এই সময়কার, মানে যখনকার কথা বলছেন, তখন নিঃসন্দেহে এখানকে একটা রাজধানী ছিল এবং তার প্রমাণ। হ্যাঁ, মানে আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি, এই রাড়েশ্বর শিব মন্দির সংলগ্ন অঞ্চল বা এই যে প্রাচীন রাড়া গ্রাম বা আড়া গ্রাম, এখানে জনপদের কি প্রমাণ পাবো আমরা? জনপদের প্রমাণ হচ্ছে এই অঞ্চলের যে পুকুরগুলো আছে, যেমন এখানেই আমাদের পাশেন একটা পুকুর আছে, যে পুকুরের ধারেই আমাদের রাড়েশ্বর মন্দির। রাড়েশ্বর সংলগ্ন অঞ্চল, এইটাই হচ্ছে সবচেয়ে প্রাচীনতম, রাড়েশ্বর পুকুরটাই হচ্ছে প্রাচীনতম পুকুরের একটি অনন্য নিদর্শন। এই পুকুরগুলোর সঙ্গে এলাকার প্রাচীনত্বের সম্পর্কটা কি? কারণ এই পুকুর থেকে খনন কার্য এবং অন্যান্যভাবে বিভিন্ন সময় গ্রামবাসীরাও বিভিন্ন প্রত্ন সামগ্রী পেয়েছে, কিন্তু এই অঞ্চলের ইতিহাস খুঁজতে গেলে, প্রাচীনত্ব খুঁজতে গেলে, এই যে সময়ে মন্দিরটা স্থাপন হয়েছে তার থেকেও প্রাচীন। কিন্তু এই মন্দির, তার যে গঠন শৈলী, তাতে কি একে 15 শতকের থেকে প্রাচীন বলা যেতে পারে? এই গঠন শৈলীটা উড়িষ্যার রীতি অনুযায়ী, উৎকল রীতি অনুযায়ী। কিন্তু এই উৎকল রীতি গঠন শৈলী তো আমরা পাল আমলেও পেয়েছি। সমস্তটাই পাথরের স্ট্রাকচার। শুধু তাই নয়, এর যে ছাদের খিলান, সেটা পুরোপুরি বড় বড় পাথর কেটে বসানো হয়, যেটা আগে যে আমাদের মন্দির তৈরির পদ্ধতি ছিল সেটা, মানে তখন আমরা আর্চ করতে শিখিনি, সেই সময়কার মন্দির, এবং গোটা গোটা পাথর কেটে বসিয়ে সে ছাদটাকে তৈরি করা হয়েছে। এবং এর
ভেতরে শুধু নয়, বাইরেও কিছু মূর্তি পুরো পড়ে আছে, ভাঙা চোরা মূর্তি। সেই মূর্তিগুলো কিন্তু বিভিন্ন দেবদেবীর ভগ্ন মূর্তি। সেকালের বর্ধমান নগরের খোঁজ করতে গিয়ে দামোদরের তীর ঘেঁষে অজস্র হারিয়ে যাওয়া মন্দিরের মূর্তির খোঁজ পেয়েছিলাম। প্রাক গুপ্ত যুগের সূর্য মূর্তি থেকে পাল আমলের বুদ্ধ মূর্তি পর্যন্ত। সেই হারিয়ে যাওয়া মন্দিরের স্মৃতিই কি রাড়েশ্বরে শিব মন্দিরে আছে? মন্দিরের যে শৈলীগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে, রেখো দেউলের মতো করে তৈরি করা, কিন্তু রেখো দেউলের সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে পিরামিড আকৃতি, মানে পীড়া দেউলের সংমিশ্রণ। মানে পিরামিড আকৃতি পীড়া দেউলের সংমিশ্রণ হচ্ছে কার সাথে? রেখো দেউলের সাথে। উপাদানটা তো পাথরের, এবং পাথর মানে মাকড়া পাথর, এবং এই পাথর কিন্তু এই অঞ্চল থেকেই পাওয়া। আর স্থানীয় অঞ্চলে থেকে। স্থানীয় অঞ্চল মানে ওই পাশাপাশি অঞ্চল থেকে নেওয়া, এটা বাইরে থেকে আনা নয়। তাহলে ওই মন্দিরটার স্থাপনা আনুমানিক কোন সময় হতে পারে? আনুমানিক স্থাপনা আমরা যা দেখেছি, ভিত্তি ধরে যদি আমরা এগোই, তাহলে খ্রিস্টীয় দশম একাদশ শতক। এই দশম একাদশ শতক বললে গোপভূমির যে জনপদ তার অস্তিত্বের নাম এসে যায়। আচ্ছা, গোপভূমির সময়কালটা কোন সময়? গোপভূমির সময়কালটা হচ্ছে খ্রিস্টীয় ওই ১৬শ শতকের শেষ থেকে সপ্তদশ শতক, অষ্টাদশ শতক। ১৬শ-সপ্তদশ শতকে যদি গল্প হয়, তাহলে এই রাড়েশ্বরের মন্দির তার সংলগ্ন অঞ্চলে গোপালপুর যে জায়গাটা, তাতে একটা প্রত্নক্ষেত্র আছে বলে উল্লেখ হচ্ছে। তাহলে ওই এলাকার সভ্যতার সময়কালটা কি দাঁড়াবে? গোপভূমি নামটা নতুন, রাড়েশ্বর শিব পুরনো, মানে আদি মধ্যযুগে, আর গোপালপুর প্রত্নস্থল কিন্তু প্রাগৈতিহাসিক কালে। গোপালপুর থেকে কি পেয়েছিলেন আপনারা, মানে কি? গোপালপুর থেকে পাওয়া গেছিল প্রাগৈতিহাসিক যুগের কিছু অস্ত্র। আচ্ছা, তাহলে এই অঞ্চলে সেটেলমেন্ট যেটা, সেটা কি মোটামুটি ওই পাণ্ডু রাজার ডিবি ভরতপুরের সমকালীন? সমকাল, এই অঞ্চল সন্দেহে সমকাল। আচ্ছা, তাহলে এই রাড়েশ্বরের যে মন্দির, এই শিবলিঙ্গ কি প্রাচীন না প্রাচীন? প্রাচীন শিবলিঙ্গ। বর্ধমান জেলার গোপভূম পরগনা সদগোপ রাজ্যের অতীত স্মৃতি আজও বহন করছে। ভালকি, অমরারগড়, কাঁকসা, দিগনগর, ঢেক্করি ঢেকুর বা গৌরাঙ্গপুর, মঙ্গলকোট, নীলপুর প্রভৃতি স্থানের সদগোপ রাজবংশের রাজাদের পালবংশ সহ এই সুদীর্ঘ ইতিহাস থেকে মনে হয় বাংলার পাল রাজবংশের সঙ্গে তাদের সম্পর্কের দাবি অন্তত অনুসন্ধানের যোগ্য, উপেক্ষণীয় নয়। আমরা যে গোপভূমের কথা বলছি, তার প্রথম উল্লেখ আমরা পাচ্ছি ৬ষ্ঠ শতকে, এবং আজও বিভিন্ন দলিলের মধ্যে আমরা গোপভূমের উল্লেখ পাই। তাই গোপভূম এলাকাটা দীর্ঘদিন ধরেই কিন্তু ইতিহাসে, সাহিত্যে আমরা কিন্তু তার বর্ণনা পাচ্ছি। কিন্তু তার এলাকা বলতে আমরা বলি, উত্তর দিকে আমরা দেখতে পাচ্ছি অজয় নদ, এবং দক্ষিণ দিকে দামোদর এবং দ্বারকেশ্বর। এই যে অঞ্চলটা, আমি যদি এলাকার ভিত্তিতে বলি, একেবারে কাটোয়ার কাছাকাছি জায়গা থেকে পশ্চিমে আসানসোলের কাছাকাছি জায়গা পর্যন্ত, উত্তরে অজয় নদ এবং দক্ষিণ দিকে দামোদর দ্বারকেশ্বর, এই যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে গোপভূম, যেটা কিন্তু আজকে বর্ধমান এবং বাঁকুড়া জেলার কিছু অঞ্চলে পড়ে। গোপভূমির উল্লেখ যদি পাল আমলে হয়, আর ধর্মমঙ্গলের কাহিনী সে যদি হয় ১৬, ১৭ বা ১৮ শতকের, তাতে বারবার উল্লেখ ইছাই ঘোষের গড়ের চারপাশে পাহাড়, নিবিড় জঙ্গল। আজও এর চারপাশে নিবিড় জঙ্গল। এই জঙ্গলের এখানে ওখানে জনপদ কি বিচ্ছিন্ন হয়েছিল? এরকম গভীর জঙ্গলে জীবনে কোনোদিন প্রবেশ করিনি। যেতে যেতে পদে পদে মনে হচ্ছিল, যে পথ দিয়ে চলেছি সে পথ দিয়ে ফিরে আসা বোধহয় আর সম্ভব হবে না। পথ চলতে চলতে গ্রামের মণ্ডল বলছিলেন, কাঠ কাটার সময় কাঠুরেরা পথ তৈরি করে, তারপর পথ আবার জঙ্গলে ঢেকে যায়। যেতে যেতে ঘনরামের বর্ণনার কথা মনে পড়ছিল। চৌদিকে পাহাড়,
বেড়ি বাড়ি গড় দুর্গম গহন কাটি করিয়া চত্বর বসালো নগর রাজার বসত বাটি। গড়ের পাশে গভীর জঙ্গলের মধ্যে বিস্তীর্ণ রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আছে। স্থানীয় লোকের বিশ্বাস এই হল ঢেক্করি বা ঢেকু, এবং এখানেই ঈশ্বর ঘোষ বা ইছাই ঘোষ তাঁর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ইছাই ঘোষের গড় বা শ্যামারূপার গড়, হ্যাঁ। এটার গল্পটা একটু আমাদের জানান। এটার গল্পটা হচ্ছে, আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে 65-70 ফুট উঁচু জায়গা, নিচে সমতল ভূমি আছে। সেই সমতল ভূমি দিয়ে এক সময় অজয় নদী প্রবাহিত। এটার ধারে, হ্যাঁ, এখন আপনার গতিপথ পরিবর্তন করে অনেকটা সরে গেছে, কিন্তু এক সময় নদী নিচে নিচে প্রবাহিত হতো। এটা আপনি অজয় নদীর পাড়ও ধরতে পারেন। ইছাই ঘোষ মাকে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এর ইছাই ঘোষের সঙ্গে যখন লাউসেনের যুদ্ধ হয়, সেই যুদ্ধে কেউ পরাজিত হয় নাই। উনি ধর্মরাজের উপাসক ছিলেন, ইনি ছিলেন মায়ের উপাসক। তো সেই সময় আপনার ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেছিলেন। অন্যদিকে লাউসেনকে ধর্মরাজ বলেছিলেন, যদি শনিবার ইছাইকে যুদ্ধে নিয়ে আসতে পারিস তবেই পরাজিত হবে, তা না হলে ফিরে মঙ্গলের যেতে হবে। গল্পটা তাই হ্যাঁ, বলে, এবং এখনো এই এলাকাটাতে হ্যাঁ। ওই শনিবার এখন বারবেলায় আপনার বাগালরা বা রাখাল বাগালরা গায়, শনিবারের বারবেলা যুদ্ধে যাইও না ইছাই গোয়ালা, দেখবেন গানটা শুনতে পাবেন অনেক সময়। এইখানটাতে একটা সময় একাধিক মানুষ থাকতেন এবং হ্যাঁ, এটা হ্যাঁ, দুর্গ থাকতেন এবং অঞ্চল ছিল। দুর্গ এটা ছিল। মোটামুটি আপনারা আপনাদের পূর্বপুরুষের যে হ্যাঁ, কাছে হ্যাঁ। শুনেছেন, হুম। তাতে কি এই অঞ্চলে মানুষ থাকতো এরকম উল্লেখ আছে? হ্যাঁ, এইখানে আপনার মানুষ থাকতো, এবং ওই যে আপনি যেখানে ঢুকছেন ওখানে দেখবেন একটা পুকুর আছে, সেই পুকুর ব্যবহার করতো। আচ্ছা, তারপর আপনার এই যে এক একটা যাবার সময় দেখবেন যে এক একটা বাঁধ আছে, এই বাঁধগুলো এক একটা পরীক্ষার ছিল। এবং তার মানে এই- যে আমরা যে অঞ্চলগুলো হ্যাঁ। দেখছি, হ্যাঁ, যে এই কাটা খাতের খাতের যে মতো, অংশগুলো, হ্যাঁ, সেগুলো দুর্গের পরীক্ষার পরীক্ষার ছিল এবং সৈন্য থাকতো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এই চত্বরে খেয়াল করলেই দেখুন অসংখ্য প্রত্নপ্রমাণ এখানে ছড়িয়ে আছে। যেমন তেমন, যেমন ধর এই যে জাস্ট মানে যা এই পাথরটা, এই পাথরটা এমন ভাবে রাখা আছে, এটা কিন্তু মানে খুব স্বাভাবিকভাবে এই পাথরগুলো এসে পৌঁছায়নি। বিভিন্ন পরিকল্পিতভাবে একটি নগর উন্নয়ন করবার স্বার্থে এবং সুরক্ষিত গড় করবার জন্যই এই ধরনের পাথরগুলো কোথা থেকে নিয়ে এসে এখানে সাজানো হয়েছে। তাহলে এই দিকে যদি নেমে যাই আমরা, নেমে গেলে ধাপে ধাপে নেমে গেলে অজয়ের আগেকার যে খাত বা ঘাট পাওয়া সম্ভব। এখানে দুটো ঘাট আছে, একটা হচ্ছে টুমনি, এখান থেকে একটু দূরে, তারপরে এর নিকটবর্তী হচ্ছে রক্তনালা বলে একটা ছোট্ট নালা আছে। আচ্ছা, এটা নদী বলা যায় না, নালা। লাউসেনের সঙ্গে ইছাই ঘোষের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ধর্মমঙ্গলের লাইন, ধর্মমঙ্গলের লাইন, যুদ্ধে রক্ত বয়ে গিয়েছিল এবং সেই রক্তটা নালা হিসাবে যায়। পরবর্তী ক্ষেত্রে এটা রক্ত নালা হিসাবে লোকশ্রুতি অনুযায়ী এর নাম হয়, কিন্তু বাস্তবিক কারণ হচ্ছে অন্য যে কারণটা হচ্ছে এই অঞ্চলের মাটি প্রচন্ড লাল। সেই লাল মাটি বাহিত হয়ে যখন নদীর মধ্যে দিয়ে যাবে না খাদের মধ্যে দিয়ে যায়, তখন তাকে রক্ত বলেই ইয়ে হয়। তাহলে ইছাই ঘোষের গড় যে অঞ্চলটা, একদম শ্যামারূপার মন্দির যেটা পরে সংস্কার হচ্ছে, একদম ওই যে গড়ের পাথরের বিন্যাস, ওই গড়ের স্থানীয় মানুষজন বলছেন বারবার করে গড় খাইয়ের উল্লেখ রয়েছে। আছে তো। তাহলে ওই গড়ের আনুমানিক সময়কাল আপনাদের হিসেবে কোন সময়? আমার হিসেবে, আমি তো অঞ্চলটা খুব ভালো করে ঘুরেছি, আমার হিসেবে ওটাকে মনে হয়েছে ওই 1600 খ্রিস্টীয় 1600 শতকের শেষ থেকে সপ্তদশ শতকের প্রথম। এবং তাহলে সেই সময় তো ইসলামী আমল শুরু হয়ে গেছে রীতিমতো ভাবে। হ্যাঁ, ইসলামী আমল চলছে এবং তার মধ্যেই এরা ছিলেন, এবং এরা ছিলেন কিন্তু ওই নিজেদের অঞ্চলে স্বাধীনতার একটা অটোনমাস যেটাকে বলে সেই রকম করে চালাতে। আচ্ছা, ধর্মমঙ্গলে একটা নগরের বর্ণনা আছে, লাউসেনের নগর, ইছাই ঘোষের নগর। আর ইছাই
ঘোষের যে এখন যে গড় রয়েছে সেটা উঁচু, তাহলে ওইখানে গড়ের ওপরে কোনো দুর্গ বা জনপদে বা না প্রাক না বা নাগরিক সভ্যতার কোনো ধরন হওয়ার কি সম্ভাবনা না, আছে? নাগরিক সভ্যতা দেখো, ওটা তো খোঁড়া হয়নি। আর আমি গড়ের ওপর দিয়ে হেঁটেছি, তাতে আমার যতদূর মেরে কেটে মনে হয়েছে যে ওই ইসলামী পিরিয়ডের ইটের ব্যবহার। আমি ওই গড়ের ওপর দিয়ে হেঁটে যাবো, যে পাথরগুলো পরপর সাজিয়ে এটা উঁচু অংশ নিয়ে আসা হয়েছে, মানে গড়টাকে সুরক্ষিত করার জন্য। অবভিয়াসলি সুরক্ষিত, কারণ পাশেই অজয় নদী। আমার মনে হয় যে কাকসার এই জঙ্গলের মাঝখান থেকে, অর্থাৎ ইছাই ঘোষের দেউল এই এলাকা থেকে হয়তো এর পুরো জায়গাটাকে নিয়ন্ত্রণ করা হতো, কারণ একেবারেই কাটোয়া থেকে এদিকে দ্বারকেশ্বর পর্যন্ত একটা বড় এলাকা, তার ঠিক মাঝামাঝি জায়গায় কাকসা অবস্থিত। তো মাঝখান থেকে হয়তো এই জায়গাটা পুরো নিয়ন্ত্রণ করতে সুবিধে হতো। তবে অজয়ের ওই পারে কিন্তু শাসনটা সেভাবে ছিল না, এপারেই ছিল, দক্ষিণ দিকেই ছিল। এবং এখানে নদীর ধারে করার একটা মূল কারণ হচ্ছে ইছাই ঘোষের দেউল থেকে পুরো ওপারটা দেখা যেত, তার ফলে অজয়ের ওপার থেকে কোনো আক্রমণ হলে সেটা লক্ষ্য রাখারও সুবিধা ছিল। তাই এই সামরিক সুবিধার কারণে, ভৌগোলিক সুবিধার কারণে কাঁকসার জঙ্গলে তাদেরকে নিজেদেরকে রক্ষার সুবিধা, কারণ জঙ্গলের মধ্যে থাকলে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে, এই সমস্ত সুযোগ সুবিধার কারণে মনে হয় কাঁকসাকে কেন্দ্র করে এই গোটা এলাকাটা শাসন হয়েছিল হয়তো। ঘনরামের ধর্মমঙ্গলে ইছাই ঘোষের জঙ্গল কেটে গড় তৈরি করার বর্ণনা পাওয়া যায়। কি কহিব ভাগ্য কত, গোয়ালা বাঞ্ছিল যত, মহামায়া পুরিল কামনা, কনক প্রতিমা করি শ্যামারূপা মহেশ্বরী, গড়ে গোপ করিল স্থাপনা, নীতি নীতি করে পূজা, দিয়ে মেষ মোষ অজা, রাজা হল গোয়ালা প্রবল, ভাবি গুরু পদ ছবি, ভনে ঘন রাম কবি, অভিনব শ্রীধর্ম মঙ্গল। আচ্ছা, ধর্মমঙ্গলে যে নগর পরিকল্পনা, তার সঙ্গে ইছাই ঘোষের যে গড়, তার কোনো মিল পাওয়া যায়? আক্ষরিক অর্থে মিল পাওয়া যায়। কিরকম? ধর্মমঙ্গল এই অঞ্চলের জাতীয় সাহিত্য, জাতীয় কাব্য। তো এই অঞ্চলের মানুষজন জীবন জীবিকা সম্পর্কে ধর্মমঙ্গলে যেটা আছে তাতে কিন্তু মানুষজন ছিল পরিকল্পিতভাবে। কোন ধরনের নগর? কোন ধরনের? নিঃসন্দেহে সেই নগরে পরিকল্পিত প্রায় প্রণালী, মানুষ বাস করবে এই অঞ্চলে, পাড়ার যে ব্যাপারটা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ধর্মমঙ্গল ক্ষেত্রে যখন করছেন, লিখছেন যারা, তখন মুসলিম আমল চলে এসছে, ফলে তাদের সঙ্গেও সহাবস্থান করবার জন্য একটা নগরে, পরিকল্পিত নগরে কে কোথায় থাকবে, বণিকরা কোথায় থাকবে, অন্যান্য যারা জনজাতির লোকেরা আছে, এবং জনজাতির মধ্যে তাদের কিন্তু পেশাগত একটা ব্যাপার ছিল। ইছাই ঘোষের গড় ত্রিষষ্ঠী গড়, ঢেকুর গড় নাকি ঢেকপুরি গড়? বিনয় ঘোষ লিখছেন, বীরভূম বর্ধমান সীমান্তে ঢেকারু বা ঢেকপুরি এক জাতির উল্লেখ পাওয়া যায় যারা অস্ত্রশস্ত্র নির্মাতা। ধর্মমঙ্গল কাব্যেও কর্ণসেনের সঙ্গে সোম ঘোষের আলাপের সূত্র এই অস্ত্র নির্মাণ। এ প্রসঙ্গেই 1833 খ্রিস্টাব্দে দিনাজপুর জেলার রামগঞ্জ তাম্রশাসনে মহামাণ্ডলিক ঈশ্বর ঘোষের ভূমিদানপত্রের উল্লেখ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ঈশ্বর ঘোষ ঢেককুরির শাসক, তিনি মহামাণ্ডলিক। নিহাররঞ্জন রায়ের মতে 11 শতকের শুরুতে এই ঈশ্বর ঘোষ বর্ধমান সংলগ্ন ঢেককুরি অঞ্চলে মহারাজা ধীরাজ রূপে আত্মপ্রকাশ করেন। যে চরিত্রটাকে নিয়ে ধর্মমঙ্গল কাব্যের খুব বেশি আসে, দুটো জায়গা, একটা গোপভূমি আর একটা হচ্ছে ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ। এই ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ এরা কি ইতিহাসের চরিত্র? যদি চরিত্র হন, তারা কোন সময়ের মানুষ? গবেষকদের বিভিন্ন মত আছে, তবে একটা জায়গায় তারা একমত হচ্ছেন যে পাল এবং সেন যুগের মধ্যবর্তী সময়ে এই ইছাই ঘোষ এক সামন্ত, যিনি নিজের আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন নিজের অঞ্চলে। এই ইছাই ঘোষ কিন্তু বাংলার জনশ্রুতির মধ্য দিয়ে এমন একটা চরিত্র, পরবর্তীকালে যিনি কাব্যে গৃহীত হচ্ছেন
এবং তিনি ঐতিহাসিক চরিত্র হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। হয়তো ঈশ্বর ঘোষ তার ভালো নাম, ইছাই ঘোষ তার ডাক নাম হতে পারে। এখানে আমরা যে বংশলতিকাটা সেখান থেকে উল্লেখ পাচ্ছি, সেটার উল্লেখ কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তার লেখার মধ্যে করেছে। প্রথমে যার নাম পাচ্ছি তার নাম হচ্ছে ধূর্ত ঘোষ, তারপরে পাচ্ছি বালা ঘোষ, তারপর পাচ্ছি ধবল ঘোষ, যার সঙ্গে সদ্ভবার নাম পাচ্ছি আমরা, এবং তাদের পুত্র হচ্ছে ইছাই ঘোষ। ইছাই ঘোষ পর্যন্ত পাচ্ছি এই কারণে জানি আমরা যে ইছাই ঘোষ শেষ পর্যন্ত লাউ সেনের সঙ্গে যুদ্ধে পরাজিত এবং নিহত হয়েছিলেন। সে গল্প আমরা মঙ্গল কাব্যের গল্পে পাই। এই 4 পুরুষ ধরে এরা পরপর রাজত্ব করেছিলেন এবং তাদের রাজত্ব সব থেকে চরমে গিয়েছিল কিন্তু ইছাই ঘোষের সময়। এ বিষয়ে কোনো ভুল নেই। এবং তিনি সেখানে কাঁকসার জঙ্গলে তিনি দুর্গ বানিয়েছিলেন, অনেকে তিনি মন্দির বানিয়েছিলেন বলে। যদিও তিনি ইছাই ঘোষ যদি ইছাই ঘোষের দেউল না বানিয়েও থাকেন, তবে সেখানে যে আমরা যে দুর্গার পুজো পাচ্ছি আর কি, যেটা অনেক সময় অনেকেই বলেন যে বর্ধমান জেলার সর্বপ্রাচীন দুর্গা, সে শ্যামারূপার দুর্গার কিন্তু পূজারী ছিলেন এই ইছাই ঘোষ। ইছাই ঘোষ এবং ঈশ্বর ঘোষ এক বা এক সময়ের কিনা তা নিয়ে বিভিন্ন মত রয়েছে। নগেন্দ্রনাথ বসু ও ননীগোপাল মজুমদারের মতে এই ঢেক্করি বর্তমান আসামে, আবার হরপ্রসাদ শাস্ত্রী এবং অক্ষয় কুমারের মতে বর্ধমান জেলায়। মঙ্গল কাব্যের ইতিহাস বইতে আশুতোষ ভট্টাচার্য ইছাই ঘোষ এবং ঈশ্বর ঘোষের মধ্যে প্রায় 300 বছরের ব্যবধানের উল্লেখ রেখেছেন। তাহলে ধর্মমঙ্গলের কাহিনী আর গোপভূমির জনপদ কোনোভাবে সংযুক্ত হয়ে আছে কি? ধর্মমঙ্গলের যে কাহিনী, যেখানে একটা যুদ্ধের কথা বলা হচ্ছে, এবং অনেকেই বলছেন যে রামগঞ্জের ঈশ্বরী ঘোষের হ্যাঁ হ্যাঁ, যে তাম্রশাসন, হ্যাঁ, তার সঙ্গে ইছাই ঘোষকে একদম নয়, দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ইছাই ঘোষ ঈশ্বরী ঘোষ নন। ঢেক্করিগড় বা ঢেক্করির রাজ্য তৈলকুপ্পির রাজাদের সঙ্গে তার সমান্তরাল পাশাপাশি উল্লেখ রয়েছে, যারা রামপালকে সাহায্য করছে। তাদের সঙ্গে এই সময়কালটা কোন সময়? এই সময়টা হচ্ছে সেই 10th 11th লেট 11th সেঞ্চুরি, মানে খ্রিস্টীয় 11 শতকের শেষ, যেটা আমি সন্ধ্যাকর নন্দী রামচরিতে পাচ্ছি। যেখানে তো সামন্ত রাজারা গেছিলেন ওকে সাহায্য করতে, এবং তার জন্য রামপালের প্রচুর অর্থের খরচ হয়েছিল। এরা সবটার স্থান কোনখানে হতে পারে? ঢেক্কুরিগড়ের স্থান যদি আমাকে জিজ্ঞেস করেন, তেলকুপি অঞ্চল। তেলকুপি অঞ্চল। তেলকুপি, তাহলে তেলকুপি রাজাদের তো আলাদা উল্লেখ রয়েছে। তাহলে যদি দুটো একই রাজ্য হয়? ছোট রাজ্য বলবো না, এরা তো সব সামন্ত প্রভু। এরা রামপালের পাল বংশের মানে অধীনেই ছিল, কিন্তু স্বাধীনভাবে রাজ্য চালাতো। পাল এবং সেন যুগের সন্ধিক্ষণে দুটো শাসন ব্যবস্থা চলছিল, একটা গৌড়ের শাসন, আর কিছু সামন্ত তারা কিন্তু নিজের স্বাধীন অস্তিত্ব রক্ষা করতে চাইতেন। যুদ্ধ বিগ্রহ তারা জানতেন, ভালো কৃষিকাজ করতেন, নিজের শক্তি সম্পর্কে, নিজের নৌবহর সম্পর্কে সাংঘাতিক তার একটা ভাবনা ছিল। আবার উল্টো দিকে কিছু তথ্য পাওয়া যায় তিনি কিন্তু খুব আত্মম্ভর একজন একটা চরিত্র। এইরকম একটি চরিত্রের আমরা সন্ধান পাই পাল এবং সেন যুগের মাঝে সময়, এরকম একটা চরিত্র পাচ্ছি। তিনি পরবর্তীকালে এই ধর্মমঙ্গল কাব্যে কবিদের দ্বারা গৃহীত হলেন, এবং গৃহীত হওয়ার পরে এর প্রচার সূত্রে তিনি ইতিহাসের একটি চরিত্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। আমরা সাহিত্যে এটা দেখি যে অনেক ঘটনা খুব বহুল প্রচলিত সাহিত্যের মধ্যে আসে, এবং সেই প্রচলিত সাহিত্য ধারার থেকে মানুষ মনে করে নেয় যে এরকম একটা চরিত্র ইতিহাসে ছিল। কবির কল্পনা এবং ইতিহাসের অনুষঙ্গ মিলেই তো কোনো সাহিত্যের চরিত্র নির্মাণ হয়। ইছাই ঘোষ তার যে বীরত্ব, পরবর্তীকালে তিনি হয়তো লাউসেনের কাছে পরাজিত হচ্ছেন, মৃত্যুবরণ করছেন, কিন্তু তার মধ্যেও তার যে বীরত্বের যে ছবি আছে, এই ছবি বাঙালি জনপদের কাঙ্ক্ষিত একটা চরিত্রের ছবি। ইছাই ঘোষের মন্দির, তার সঙ্গে কি যুক্ত আছে শাক্ত উপাসনার ধারা নাকি জৈন উপাসনা?
জঙ্গলের মধ্যে হঠাৎ করে মন্দির হয়ে উঠল কেন? অজয় কুনুরের ধার ধরে এবার কি গল্প যাবে আরো বজ্রভূমির দিকে? যে তাম্র শাসনে ঢেক্করগড়ের শাসকের নাম পেয়েছিলাম তাতেই তো আছে তেলকুপি শাসকের উল্লেখ, কিন্তু বাংলার ইতিহাস তাতে কি সেরকম সমৃদ্ধভাবে খুঁজে পাই আমরা ওই অঞ্চলের জনপদের বর্ধিষ্ণু হয়ে ওঠার গল্পকে? শুনবো, জানবো পরের পর্বে। ততক্ষণ বাউল তোমার গানে সুরের টানে মেঘলা দুপুর, এই মন শহর যাপন দুয়ার বাঁধা একলা শুধু। ও সুদূর কোথায় থাকো, কখন ডাকো এই শহরে, এই মন দুয়ার বাঁধা একলা বাউল ছোট্ট ঘরে। ও সুদূর কোথায় থাকো, কখন ডাকো এই শহরে, এই মন দুয়ার বাঁধা একলা বাউল ছোট্ট ঘরে।